আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পড়াবো বর্গমূল। তো বর্গমূল বর্গমূল কি জিনিস? বর্গ কোন জিনিস? বর্গ হচ্ছে কোনো একটি সংখ্যা নাও, মনে করো 3 বা 4 সংখ্যা নিলাম, সেই সংখ্যাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে। তো ওই সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে মানে 4কে 4 দিয়ে গুণ করা হচ্ছে, তখন কি পাওয়া যাচ্ছে? গুণফলটা পাওয়া যাচ্ছে 16। সেই যে 16 পাওয়া যাচ্ছে, 16, তাহলে 4কে দুবার গুণ করে 16 পাওয়া যাচ্ছে। তাহলে এক্ষেত্রে বলা যাচ্ছে 4-এর বর্গ হলো 16। আবার যদি আমি উল্টো দিকভাবে বলি যে 16 এর বর্গমূল হলো 4, 16কে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করলাম, সেই সংখ্যা দুটো হলো 4 এবং 4, সেই দুটো সমান সংখ্যা হলো 4 এবং 4, সেই দুটো গুণ করে 16 পাওয়া গেল। তাহলে 16 এর বর্গমূল হলো 4। বর্গমূল কি? দেখো, বর্গ কথাটিতেই একটা জিনিস একটু জুড়ে রয়েছে, যে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি করি? ক্ষেত্রফলের সময় বাহুর দৈর্ঘ্য যদি 15 থাকে, 15 দিয়ে গুণ করি। ক্লাস 5-এ ক্ষেত্রফল ছিল, দেখবে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কি করেছিলে, যে আমার ঠিক মনে নেই, হয়তো ক্লাস 5-এ বা 6-এই হয়তো ছিল। যাই হোক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে তোমরা পেয়েছো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কি হয়েছিল, যে যদি একটা বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফল কী করি? 15 গুণ 15 করি। এবার যদি কোনো ক্ষেত্রে দেওয়া থাকে ক্ষেত্রফলটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছি 25 বর্গ সেমি দিয়ে দিয়েছি, তাহলে তোমরা বাহুর দৈর্ঘ্য কী করে বার করবে? বাহুর দৈর্ঘ্য 5 গুণ 5 করে পাচ্ছ। তাহলে এই যে দুটো 5 পেয়েছো, সেই দুটো 5 না লিখে একটা 5 লেখা হলো। সেই যে 5টা 25-এর কী হচ্ছে? বর্গমূল। এবার এই যে বর্গমূলগুলো কি করে পাবো, তার দুটো নিয়ম আছে, সেগুলো বলা হয়েছিল। যে একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারবো, আর একটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করতে পারবো। মনে করো যে 25, এই 25টার বর্গমূল কি করে পাবো? আমরা এমনি মুখে মুখে পেয়ে যাবো যে 5 5 25, তবু আমরা মৌলিক উৎপাদকে এইভাবে বিশ্লেষণ করতে হয়, জানো। তাহলে 5-এর নামটা 5 5 25, দুটো 5 আছে, দুটো 5 না নিয়ে একটা 5 নেব। এবার মনে করো আমি একটা অনেক বড় সংখ্যা নিচ্ছি, 625 মনে করো নিচ্ছি, লাস্টে আছে 5, তাহলে জানবো যে 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে যাবে 5 1 5, 6, 5 2 10, 11 12, 2 2 10 5 25, 5 5 25। আবার 5-এর নামটাই যাবে, কারণ লাস্টে 5 রয়েছে। 5 2 10, 11 12, 2 2 আর 5 25, 5 5 25। আবার জানছো 5 5 25, তাহলে এই যে 625 এর বর্গমূল কত হবে? বর্গমূল মানে এই দুটোর জায়গায় একটা নেব, এই দুটো 5-এর জায়গায় তাহলে একটা 5 নিলাম, এই দুটো 5-এর জায়গায় একটা 5 নিলাম, তাহলে এই দুটো 5-এর গুণ করব, 5 গুণ 5 সমান 25। 25টা হলো 625-এর বর্গমূল। বর্গমূল চিহ্নকে এইভাবে লেখা হয়, 625 এর বর্গমূল চিহ্ন এটা, ইংরেজিতে বলা হয় রুট। তাহলে 625-এর রুট চিহ্ন দিয়ে দিলাম, তার মানেটা হয়ে গেল সমান 25। বা 625-কে তো আমরা এভাবেও লিখি যে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, তো সেভাবেও লিখতে পারো, এরকমভাবে লিখছো যে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, তো এই দুটো 5-এর জায়গায় একটা 5 এবং দুটো 5-এর জায়গায় একটা 5 নেওয়া হলো, যখন বর্গমূল তোলা হলো, তাহলে এভাবে 25। তারপর এবার দেখো কোষে দেখি 18.1-এর পেজ নাম্বার 206, সেখানে বেশ কিছু অঙ্ক রয়েছে। নিসারের ফলের বাগান থেকে 444টা কমলা লেবু তোলা হয়েছে, যতগুলি ঝুড়িতে রাখা হবে মানে প্রত্যেক ঝুড়িতে ততগুলি করেই লেবু রাখা হয়েছে। তাহলে
নিশ্চয়ই একটা ঝুড়িতে যদি 25টা লেবু হয় তাহলে 25টা ঝুড়িতে 25 × 25 এরকম করতে হবে, দিয়ে মোট এতগুলো লেবু 25 × 25। কিন্তু আমি এখানে কটা ঝুড়ি বা একটা ঝুড়িতে কটা লেবু সেটা সেই সংখ্যাটাকেই বলে দেওয়া হয়নি, বলা হয়েছে মোট কতগুলি লেবু রাখা হয়েছে। তার মানে এটা বর্গমূল করতে হবে। বর্গমূল মানে যতগুলি ঝুড়ি এবং সেই ঝুড়িতে ততগুলিই লেবু, তাহলে যখন একই সংখ্যার গুণ করে ওইটা বেরিয়েছে তাহলে সেই সংখ্যাটা থেকে বর্গমূল করতে হবে, তবে পাবো যে কতগুলি ঝুড়ি আছে বা প্রত্যেক ঝুড়িতে কতগুলি করে কমলা লেবু আছে। তাহলে একেরটা পেরে যাবে, দুয়েরটা আজ সকালে আমি আমার ঘরে যে আলমারি রয়েছে তাতে বই রাখলাম, আলমারিতে যতগুলো ধাপ ছিল ততগুলোই বই রেখেছি এবং 5টা বই বাইরে থাকলো, মানে আমার তাকে যতগুলো বই আছে যতগুলো বই রাখতে পারছি তাকের একটা তাকে 1 2 3 4 5টা যদি হয় তাহলে তাকের সংখ্যা ওই 5টা এরকম হতে হবে। কিন্তু এই তাক ভর্তি হয়ে গিয়ে 5টা বাইরে রয়েছে, তাহলে তাক তো ভর্তি, এই ভর্তি তাকটাকে নিয়ে হিসাব করি। 5টা বাইরে আছে, একে বাদ দিয়ে দিই, একে বাদ দিয়ে এর বর্গমূল করব, বাকিটার বর্গমূল করব। তাহলে 86 থেকে 5 বিয়োগ দেব, বিয়োগ দেওয়ার পর বর্গমূল করে দেব। এটাকে সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ ভাষা লিখবে, ভাষা লেখার পর বর্গমূল করবে। আমি আগে বলে দিয়েছি, আগের ভিডিওগুলো দেখতে পারো, যেহেতু এটা রিভিশন, জাস্ট সব কটাকে একটু টাচ করে চলে যাচ্ছি। 3টা হচ্ছে আজকে খেলার মাঠে আমরা বর্গক্ষেত্র আকারে দাঁড়াবো ঠিক করেছি। বর্গাকারে দাঁড়ানোর পরেও 4জন বন্ধু বাইরে রয়েছে। বর্গাকারে দাঁড়ালে তারা যদি এই বর্গক্ষেত্রের মধ্যে দাঁড়ায় তখন আর বর্গক্ষেত্র থাকবে না। এবার আমাদের সঙ্গে যতগুলো মানে আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 40 জন, খেলার মাঠ হচ্ছে, তো তাহলে আমাদের বন্ধুর সংখ্যা 40 জন। তাহলে 40 জনের মধ্যে 4 জন এরম বর্গক্ষেত্র আকারে দাঁড়িয়ে গেছে, 4 জন কিন্তু পড়ে রয়েছে, তাহলে এই 4 জনকে ধরবো না, শুধুমাত্র বর্গক্ষেত্রটার বর্গমূল বার করব। তাহলে 4 জন বিয়োগ দেব, 40 বিয়োগ 4 করব। আচ্ছা, ব্যাপারটা একটু ভেবে নেবে যে 40-এর সঙ্গে 4 বিয়োগ করতে হলো না যোগ করতে হলো। দেখো আমি এখানে বর্গক্ষেত্রটার বর্গমূল বের করব, তাহলে বর্গক্ষেত্র তো 4টা লাগছে না, বিয়োগ দিয়ে দিতে হচ্ছে, সেজন্য বিয়োগ দিলাম। যখন আমার এরকম থাকবে যে একটা বর্গাকার বেশ কয়েকজন ছেলে মেয়ে মিলে একটা বর্গক্ষেত্র তৈরি করতে আরও 4 জন লাগলে তবে বর্গক্ষেত্র তৈরি হবে, আর 4 জন নেই, তাহলে বর্গক্ষেত্র তৈরি হলো না। তৈরি হতো যদি আরও 4 জন বসিয়ে দেওয়া হতো, মানে আরও 4 জন যোগ করে দেবে, দিয়ে তার বর্গমূল করে দেখো যে প্রতি সারিতে কতজন করে দাঁড়াচ্ছে বা কতগুলি মোট সারি রয়েছে, তাহলে পেয়ে যাবে। তাহলে এগুলো করলে তারপর কি বলা হয়েছে 6-এর দাগেরটা দেখো, আচ্ছা 5-এরটাই বা দেখো। 5-এরটা হচ্ছে রঘুনাথপুর গ্রামের একটা পুকুর সংস্কার হতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেয়েছে। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয়, মানে একজন এক একদিন 55 টাকা করে পাচ্ছে, তাহলে কতজন এই কাজে যোগ দিয়েছে? তাহলে একটা জিনিস দেখো, যতজন কাজে লেগেছে আর তত দিন কাজ করেছে, সেই দুটো একই জিনিস, জনসংখ্যা আর দিন সংখ্যা একই জিনিস।
একবার দেখো টাকাটা কিভাবে পাওয়া যাচ্ছে। মনে করো 5 জন লোক 5 দিন যদি কাজ করে, তাদের প্রত্যেকের টাকা পাচ্ছে এক একদিন, এক একজন এক একদিন 25 টাকা করে। তাহলে সব মিলিয়ে কত পাবে? 5 জন লোক 5 দিনে 25 টাকা করে যদি হয়, তাহলে সব কটা গুণ করতে হবে, 5 গুণ 5 গুণ 25 গুণ করতে হবে, তাই তো? তো সেই সব টাকাটা সমান এখানে এই যে জিনিসগুলো গুণ করে, যেমন এখানে সাপোজ 5 5 আর 25 ধরেছি, যাই হোক যে কোনো জিনিস গুণ করে 12,375 এই টাকাটা পেয়েছে। এইখানে প্রতিদিন কত টাকা করে পেয়েছে সেটা বলা হয়েছে 55 টাকা করে। তাহলে এই সংখ্যাটার সঙ্গে এটা যদি ভাগ করে দিই, তাহলে এই যে সমান সংখ্যায় সমান যে দুটো সংখ্যা গুণ করেছিলাম সেটা পাবো। তাহলে এইটার সঙ্গে এটা ভাগ করে দেবো 12,000। আচ্ছা, এখানে ভাষাটা কি লিখবো? আমি এখানে একটা জিনিস আমি করে দেখিয়ে দিচ্ছি। এটা ভাগ পদ্ধতিতে আমি বর্গমূলটা করে দেখাবো। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয়, মোট পারিশ্রমিক একেবারেই লিখছি। (12,375 / 55)। আচ্ছা, এটা ভাগ করলে যে জিনিসটা পাওয়া যায়, সেই জিনিসটা পাওয়া যাচ্ছে যে দিন সংখ্যা আর জনসংখ্যার গুণফল। তো সেটা একটা পার্টিকুলারলি কোনো বস্তু বা কোনো ব্যাপার বোঝাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এর মাথাটায় কিছু লিখছি না যে এটা কি। যাই হোক, শুধুমাত্র ভাগটা করে বসাচ্ছি। 12,375 55 5 দিয়ে ভাগ করছি। 5 গুণে 10, 11, 12, 4 5 20, 5 7 35, 5 5 25, 5 11 55, 11 2 22, 23 24, 11 2 22, 5 11 55, 225 পাচ্ছি। এবার এটা ভাগ করে দেওয়ার পর কি বার করব? জনসংখ্যা বা দিন সংখ্যা কি বলেছে, কতজন এই কাজে যোগ দিয়েছিল। তাই লিখি, এই কাজে যোগ দিয়েছিল কতজন হবে? তাহলে দিন সংখ্যা আর জনসংখ্যা গুণ করে এটা পাওয়া গেছিল। তাহলে দুটো একই জিনিস গুণ করা হয়েছিল। তো এই কাজে যোগ দিয়েছিল সেটা বের করার জন্য বর্গমূল করতে হবে, সেই সমান জিনিসগুলো বার করার জন্য, তাই তো বর্গমূল করতে হবে। তো 225-এর বর্গমূল, ডান দিকে দেখো, ডান দিক থেকে দুটো ঘর নিলাম, তারপর একটা ঘর নিলাম, দিয়ে বর্গমূল করছি। ডান দিক থেকে দুটো নেব, তারপর আবার দুটো নেব, দুটো পাচ্ছি না, আমি একটাই পেয়েছি। এবার নামতা গুনছি। নামতা মানে কীরকম? সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যায় গুনবো। 1 1 1, 2 2 4, বেশি হয়ে যাচ্ছে, তাই 1 1 1। বিয়োগ করছি 1, আর ভাগ পদ্ধতিতে যেমন একটা ঘর নামাই, এখানে দুটো ঘর একসাথে নামিয়ে দেবো। 1-এর ডবল কত? 2 নামালাম। 2-এর পাশে যে সংখ্যাটা বসাবো আর নিচেতেও সেই সংখ্যাটা বসাবো। 2-এর পাশে 3 আর নিচেতেও 3 বসাই। 3 3 9, 3 2 6, আসেনি এটা। 2-এর পাশে 5 বসাই, তার সঙ্গেই 5 গুণ করবো। যে সংখ্যা বসালাম সেই সংখ্যা দিয়ে গুণ করছি। 5 5 25-এর 5 হাতে 2, 5 2 10, 11 12। তাহলে কি পাওয়া গেল? 15 পাওয়া গেল। তাহলে এই কাজে যোগ দিয়েছিল 15 জন শ্রমিক। তাহলে এইটা হলো ভাগ পদ্ধতিতে বর্গমূল। এরপর যখন কোনো বর্গমূল বের করা, এগুলো হলো বর্গমূল। আর যদি বলা হতো বর্গ, ধরো 10-এর বর্গ, বর্গটাকে চিহ্ন দিয়ে কিরকম করে লেখা হয়? মাথায় 2 লিখে, স্কোয়ার, দুবার
2 আছে বলে দুবার গুণ, তাই তো? 10টা দুবার গুণ, 10 10 100 হয়। ঠিক আছে, বর্গ মানে এটা হলো। এবার বর্গমূল যখন বের করছি, মনে করো বলেছে যে 225-এর বর্গমূল কত, এর বর্গমূল। তাই এখানে 225-এর বর্গমূল 15 পাওয়া গেল, লিখলে দিলাম 15। এটাকে আবার ভাষায়ও লেখা থাকতে পারে এইভাবে ভাষায়, অথবা এই চিহ্ন দিয়ে 225 রুট সমান কত, সেও একই জিনিস। অথবা যদি এরকমভাবে দেয়া থাকে 3 গুণ 5 গুণ 3 গুণ 5 সমান কত। তো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে গুণ আকারে রয়েছে এবং গুণ দুটো দুটো এখানে 3 গুণ আছে, তো দুটো 3-এর জায়গায় একটা 3 বসাবো, দুটো 5-এর জায়গায় একটা 5 বসাবো, রুট ওভারটা তুলে দিলাম। তাহলে দুটো 3-এর জায়গায় একটা 3 বসানো হচ্ছে এবং দুটো 5-এর জায়গায় একটা 5 বসানো হচ্ছে, তাহলে 3 5 15। তাহলে সব ব্যাপারটা একই, কিন্তু যখন এরকম থাকবে, মনে করো এরকম আছে 4-এর স্কোয়ার যোগ 3-এর স্কোয়ার, এর বর্গমূল বার করতে বলেছে, মানে আমি বর্গমূল চিহ্নটা দিয়ে দিলাম, এর বর্গমূল বের করব। প্রথমে এটাকে লিখছি 4-এর স্কোয়ার মানে কি হয়, 4 গুণ 4 হয়, যোগ আছে যোগ লিখছি 3 গুণ 3। তাহলে কি দুটো 3-এর জায়গায় একটা 3, দুটো 4-এর জায়গায় একটা 4 লিখতে পারবো? পারবো না, কারণ মাঝে যোগ রয়েছে। আমার থাকতে হতো গুণ, প্রত্যেকটা গুণ আকারে যদি থাকতো তাহলে এটা লিখতে পারতাম, তাহলে গুণ আকারে নেই, লিখতে পারবো না। তাহলে এই যে এটা যা আছে পুরোটা যেরকম গুণ ভাগ বা যোগ আছে সেটা আগে করে দিই। প্রথমে গুণের কাজ করব, 4 4 16, যোগ আছে যোগ 3 3 9, 16 আর 9 যোগ আছে 16 আর 9 25, শুধু বর্গমূলের ভেতরটা করছি দেখো। এবার রুট 25 মানে তোমরা জানো 5 5 25 হয়, তাহলে 25-এর বর্গমূল 5। তাহলে এইভাবে লিখে দিতে পারো। এবার কোনো কোনো সংখ্যা পূর্ণবর্গ নয়, সেগুলো কি করে পূর্ণবর্গ পাবো? শূন্য ছাড়া এমন একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে যা 25 40 ও 60 দ্বারা বিভাজ্য। বিভাজ্য হতে গেলে কি হয়, নিশ্চয়ই লসাগু বের করতে হয়। তাহলে প্রথমেই যে কাজটা 25 40 60 এর লসাগু বের করব। 5 দিয়ে বের করছি, 5 5 25, 5 8 40, 5 12 60, 5টা যাবে না, শুধু 8 আর 12 যাবে লসাগুর ক্ষেত্রে, তাহলে যে কোনো দুটো গেলেই হয়। 2-এর নামটাই 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2-এর নামটাই যাবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে লসাগু কত, 5 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 3 এরকম পাওয়া গেল। তো বলেছে যে এমন একটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা এত দ্বারা বিভাজ্য। এই 25 60 দ্বারা বিভাজ্য, কিন্তু পূর্ণবর্গ তো নয়। হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না একবার দেখে নিই। দুটো 2 আছে, দুটো 5 আছে, একটা 2 তারপরে একটা 3, তাহলে পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ হতে গেলে কি করতে হবে, যদি বিভাজ্য হতে হয় তাহলে গুণ করতে হবে। তাহলে 2 আর 3, এখনো একটা 2 একটা 3 গুণ করতে হবে। তাহলে অতএব 25 40 60 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো অবশ্যই শূন্য ছাড়া 5 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 3, যেটা আগে আছে লিখে দিলাম। তারপর আমার যেটা বাকি রইলো 2 গুণ 2টা সমান মিলেছে, 5 5 মিলেছে, 2 আর 3 আর একটা করে লিখে দেবো, সেই পূর্ণবর্গ এটা সংখ্যা। তাহলে গুণ করছি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 10 100 হয়েছে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36, 36 আর 100 3600 বসিয়ে দিলাম। তাহলে এইভাবে করবে।
পেজ নম্বর 211-তে 9 দাগেরটা দেখো, তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টার গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টার গুণফল 48, প্রথম ও তৃতীয়টার গুণফল 32। তো আমি আগের বারে যে পার্ট 2টা দিয়েছিলাম ওইখান থেকে দেখে নেবে, জাস্ট একটা দুটো দেওয়া হয় তো সেক্ষেত্রে ওটা দেখে নেবে। তারপর দেখো কিছু কিছু সংখ্যার ক্ষেত্রে দেওয়া থাকে যে এইগুলো পূর্ণবর্গ কিনা চেক করে দেখো, পূর্ণবর্গ কিনা যাচাই করে দেখো। এবার একটা সংখ্যা মনে করো 162, এটা পূর্ণবর্গ কিনা দেখতে হবে। তা দেখার জন্য কী করতে হবে? মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 2-এর নামটাই যাবে, 2 8 2 16, 2 1 2 81, যেন 9 81 হয়, আবার 3 দিয়েও যায়। 9টা মৌলিক নয় তাই 9 দিয়ে করছি না। 3 দিয়ে 3 2 6, 7 8, 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3 9। দেখো ওটা পূর্ণবর্গ কি নয়? দুটো 3 রয়েছে, দুটো 3 রয়েছে, একটা 2 রয়েছে, তাহলে নিশ্চয়ই পূর্ণবর্গ নয়। তাহলে লিখে দিচ্ছি অতএব 162 পূর্ণবর্গ সংখ্যা নয়। আর আরেকটা কি হবে, যে একে কোন সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। দেখো 162 সমান কি হয়? 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। যদি এখানে আর একটা 2 গুণ করে দিতাম তাহলে 162 থেকে পূর্ণবর্গ অন্য একটা সংখ্যা পাওয়া যেত। তাহলে 2 গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এবার গুণ বা ভাগ করলে বলেছে, তাহলে কি ভাগ করতে হবে? দেখো এর সঙ্গে যদি 2 দিয়ে ভাগ করি, 2 আর 2 কেটে যাবে, তখন দুটো 3 রয়ে গেল, তখনও একটা পূর্ণবর্গ সংখ্যা থাকছে। তাহলে 2 গুণ করলেও হবে অথবা ভাগ করলেও হবে, গুণ বা ভাগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এবার কোনো কোনো অখণ্ড সংখ্যাগুলো রয়েছে, সেই অখণ্ড সংখ্যাগুলোর বর্গর এককের সংখ্যা কি কি হতে পারে আর কোন কোনগুলো বর্গর এককে হতে পারে না। 0 এর বর্গ কত হয়? 0 এর বর্গ 0, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, এরকম করে কোনো সংখ্যার এককের ঘরে সেই সংখ্যাটা 1 2 এইগুলো থাকলে তাদের পূর্ণবর্গ 1-এর যে বর্গ সেরকমভাবেই হবে। মনে করো আমি বলতে চাইছি যে 11, এই যে এককের ঘর 11-র যে বর্গ হবে 11 স্কোয়ার, সেই বর্গটার এককের ঘরে কি হবে? 11-র দেখো 1 লাস্টে আছে এককের ঘরে, তাহলে 1 1 কে 1, তাহলে এরও বর্গের ঘরে নিশ্চয়ই 1 হবে। আমরা জানি 11-এর বর্গ হয় 121, তাহলে এককের ঘরে 1 পেলাম। তাহলে এই যে 11 বা 21 এই এককের ঘরে 1 থাকা এই সংখ্যাগুলো, তাদের বর্গগুলোরও এককের ঘরে 1 থাকবে। যাদের এককের ঘরে 2 রয়েছে, যেই সমস্ত সংখ্যা, তাদের বর্গের এককের ঘরে কি থাকবে? 2 2 4, 4 থাকবে। যাদের এককের ঘরে 3 রয়েছে, তাদের 3 3 9 থাকবে। তেতাল্লিশের বর্গ কি হবে? 43-এর বর্গর এককের ঘরে 3 3 9 থাকবে এককের ঘরে। শুধুমাত্র এককের ঘরে জানতে চেয়েছে, তাহলে আমি শুধুমাত্র এককের ঘরটা এটা বসিয়ে দিতে পারবো, ওটা বর্গটা। কিন্তু দশকের ঘর বা শতকের ঘর এগুলো বলা যাবে না, ঠিক আছে? 4-এর ক্ষেত্রে যেই সমস্ত এককের ঘরে যদি 4 থাকে, 4 থাকলে 4 4 16, 16 6,
5 থাকলে 5 5 25 5, 6 থাকলে 6 6 34 6, 7 থাকলে 7 7 49 9, 8 থাকলে 8 8 64, 64 4, 9 থাকলে 9 9 81, 9 9 81 1, 10 থাকলে লাস্টে 0 মানে 10 0। ঠিক আছে, তাহলে এইগুলো তাহলে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে 0 1 2 নেই, এখানে 2 নেই, 3ও নেই, 4 আছে, 5 6 7ও নেই, 8ও নেই, 9 0 থাকতে পারে, কিন্তু একদমই থাকবে না 2 3 7 8। কোনো সংখ্যার এককের ঘরে যদি এই কটা সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যাই নয়। আমাকে এরকম করে বর্গমূল করে দেখতে হবে না, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেও দেখতে হবে না। এই যে সংখ্যাটা দেখতে পেয়েছো 162, এটা পূর্ণবর্গ নয়। কি করে বলে দেব? লাস্টের এককের ঘরে 2 আছে, এই যে এককের ঘরে এই কটা সংখ্যা থাকলে তারা পূর্ণবর্গ হবে না। এইগুলো একটু মুখস্থ রাখবে বা মনে রাখবে। তারপর কোনো সংখ্যার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খোঁজা। নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে গেলে এটা কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হবে। মনে করো বলা হয়েছে 2000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খোঁজো। ডান দিক থেকে দুটো ঘর নিয়েছি, আবার দুটো ঘর হয়েছে। 3 3 9, 4 4 16, 5 5 25, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 4 16 বসাচ্ছি। বিয়োগ করব 16 আর 4 20, দুটো ঘর নামাবো, 4 ডবল আসবে 8, 4 সঙ্গে 2 দিয়ে গুণ করে 4 2 8, 8 পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করছি, 2 2 4, 8 2 16, 164 হলো না। 3 3 9, 3 8 24, তাও হলো না, আর একটু বেশি নিতে হবে। 5 দিয়ে দেখি, 4 দিয়ে দেখি, 5 দিয়ে বেশি হয়ে যাবে। 5 5 25, 5 হাতে 2, 5 8 40, 48 42, বেশি হয়ে যাচ্ছে। তার 4 দিয়ে দেখি, 4 4 16, 6 হাতে 1, 4 8 32, আর 1 33, 4 পাশে 4 বসালাম, 336। 6 কতই 10, 4 10 হাতে 1 3, আর 1 4, 4 কতই 10, 6 10 হাতে 1, 64 বিয়োগফল এলো। এবার আমাকে বলেছে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। আমি যদি বলি এই ক্লাস 6-এই তোমাদের সেকেন্ড না থার্ড চ্যাপ্টার একটা ছিল যে নিকটতম 10-এর গুণিতকের সংখ্যা। 6-এর কাছাকাছি, 12-এর কাছাকাছি 10-এর পূর্ণ গুণিতক সংখ্যা কোনটা? 10 না 20? 10-এর গুণিতক তো এইগুলো, তাহলে 10টা কাছাকাছি। যদি বলতো 36, 36-এর কোনটা হতো? 40 হতো। তেমন কিছু যোগ করে হচ্ছিল, 4 যোগ করে অথবা 6 বিয়োগ করে দিচ্ছিলাম, হচ্ছিল। তাহলে এখানেও পূর্ণবর্গর কাছাকাছি কোনটা হচ্ছে তা দেখব। 2000 থেকে আমি যদি 64 বিয়োগ দিয়ে দিই, তাহলেও একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। 4 কতই 10, 6 10 সাথে 1 6, 7 আর 3 10 সাথে 1 9, 1936। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। অথবা এখানে দেখতে পাচ্ছ, এখানে 44-এর স্কোয়ার, এটা সমান 44-এর স্কোয়ার। কী করে পাচ্ছি বলো তো? এটা যদি বিয়োগ দিয়ে দিই তবেই তো 44 দিয়ে মিলে যাবে। তাহলে এটা হলো 44-এর স্কোয়ার। 45-এর স্কোয়ার কত হয় দেখি, 44-এর পরেরটাই কত হয়। 45 আর 45 গুণ করলে কত পাচ্ছি? 5 5 25, 5 হাতে 4, 4 5 20, আর 4 5 20, 40, আর 4 44, 4 হাতে 4, 4 4 16, 17, 18, 19, 20।
2045। তাহলে 2000 থেকে 45 বেশি আর এটা 2000 থেকে 64 কম, তাহলে কোনটা কাছে হলো? যেটা 45 বেশি। তাহলে এই সংখ্যাটা হলো 2000 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে লিখে দিলাম 2000 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হলো 2045। তাহলে এইভাবে করবে। তারপর বলা হচ্ছে 202, তারপর স্টার দিয়ে দিয়েছে। এখানটায় কি করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তো স্টারটাকে ধরে নেবে 9, 9 ধরে নিয়ে এটাকে বর্গমূল করবে। বর্গমূল করার পর দেখবে যে ভাগশেষ কত এলো, সেই ভাগশেষটা বিয়োগ করে দিলেই আমাদের পূর্ণবর্গ হয়ে যায়, তোমরা জানো। তো বিয়োগ করে দিয়ে দেখবে সংখ্যাটা কি হচ্ছে, সেই সংখ্যাটা বসিয়ে দেবে। 9 নিশ্চয়ই হবে না, সবচেয়ে বড় সংখ্যাটা 9 ধরবো, 9 ধরে আমরা এখানে করব। স্টার দিলে তো আমরা আর বুঝতে পারবো না, ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, স্টার দিলে তো বুঝতে পারবো না। আমি সবচেয়ে বড় সংখ্যাটা 9 দিয়েছি, অঙ্ক, বড় অঙ্ক, ঠিক আছে।